তোর ভাইয়ের জন্মের পর মুখে মধুর বদলে কি নিম পাতা রয় দিয়েছে কি নাকি? মানে একটা মানুষ হাসে না, কিম্ভূত কিমিকার একদম। তা তানজিম নিজন নিহাল সাহেবের নামটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কেন ওঠেনি? আমি তো ভেবে পাই না আজ পর্যন্ত লোকটার মুখে কেউ একটি হাসি দেখেনি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, ঘোর প্রতিবাদ জানাচ্ছি। কথাগুলো এক শ্বাসে বলে অন্না করিডোরে ফাঁকা জায়গাটা খ্যাপা বাঘিনীর মতো সামনে পায়চারি করতে লাগলো। রাগে ক্ষোভে তার ফর্সা মুখে একেবারে লাল হয়ে উঠেছে, যেন যে কোনো মুহূর্তে ফেটে পড়বে। ফুসতে ফুসতে সে তার সামনে বসা নাবিলকে নিজের মনে জমানো সব রাগ ঝাঁটছে। এদিকে নাবিল দিলার নিশা টিচার্স রুমের ঠিক পাশে করিডোরে এক কোণে সে নিজে শান্ত হয়ে বসে আছে। তারা নিজ নিজ গালে হাত দিয়ে খুব মনোযোগ সহকারে অর্ণার এই রুদ্র মূর্তি আর রাগে ফানা তোলা নাগিনীর মতো ফোঁস ফোঁস করা দেখছিল। পরিস্থিতির ভয়াবহতা বুঝে নিশাও নীলা মুখ টিপে হাসলেও নাবিল নিজের হাসিতে একেবারে ধরে রাখতে পারল না। এক পর্যায়ে সে গম্ভীর ভঙ্গিতে নীলার দিকে তাকিয়ে বলে উঠল, নীলা, শোনো না, তুই একটু কষ্ট করে একটা বাঁশি বা বেন নিয়ে আয় তোরে। কে নাগিনে সামনে এনে একটু বাজালেই দেখবি কেমন হেলিয়া দুলিয়া নাচতে শুরু করে দিয়েছে। নাচটায় বেশ জমে উঠবে কিন্তু। নাবিলে এই রসিকতা অন্যের কাছে পৌঁছানো মাত্রই তার দ্রুত পায়চারি করা এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখ দুটি বড় বড় করে সে চারপাশে কি যেন হন্য হয়ে খুঁজতে লাগলো। হঠাৎ পাশে জমে থাকা এক গাধা ধুলোবাড়ির মধ্যে একটা ভাঙ্গা ইটের ছোট টুকরো দেখতে পেয়ে সেটা তড়িঘড়ি করে কুড়িয়ে নিল। তারপর হাতটা উপরে তুলে একেবারে নাবিলের মাথা লক্ষ্য করে টিপ করে বলল, বেন বাজিয়ে আমাকে নাচাবি তাই না? দাঁড়া, বেন বাজানোর স্বাদ আমি 13টা বাজিয়ে বের করছি। তোর বাঁশি বাজানোর আগেই এই নাগিনীর বিষাক্ত ছোবলটা আগে খা। অফ পিরিয়ড হওয়ার কারণে নিচতলার এই টিচার্স রুমের পেছনের দিকটায় একদম নিঝুম নীরবতা। সাধারণ এই ছায়াবৃত নিরিবিলি পাঁচটায় তেমন কেউ একটা আসে না। তবে টিফিন পিরিয়ডের কিংবা অফ পিরিয়ডগুলোতে অর্ণা, নাবিল, নিশা আর নীলা এই চারজন মিলে এখানে বসে এসে আড্ডা জমায়, টিফিন ভাগাভাগি করে খায়। অন্যার হাতে ইটের টুকরো আর চেহারায় এমন উগ্র রুদ্র মূর্তি দেখে নাবিল এক প্রকার ভড়কে গেল। সে তড়িঘড়ি করে দুই হাত জোর করে একেবারে আত্মরক্ষা ভঙ্গিতে বলে উঠল, আরে আরে, শান্ত হ অর্ণা, শান্ত হ। আমি কি একটু মজাও করতে পারবো না নাকি? একটু লাইট মুডে আয় বোন। কল অর্ণা, জাস্ট কল ডাউন। নাবিলের ভয়ত চেহারা দেখে অর্ণার হাতের ইটের টুকরোটা নিচে পড়ে গেল। সে বিরক্তি নিয়ে হাত থেকে ধুলোবালি জেরে ফেলে ঝাঁঝালো গলায় বলে উঠল, ফুল, তোরা দুই ভাই মিলে যে আমার পুরো জীবনটা একেবারে পানিতে ভেজানো পচা মুড়ির মতো ক্যাচকেচে করে দিলেন, তার কি হবে? আমি কুল হয়ে বসে থাকি আর তোরা আমার 12টা বাজাতি। অন্যের এত আকলাক আক্ষেপ ভরা কথায় নাবিল নিজেও খানিকটা চিন্তায় পড়ে গেল। আসলে সত্যি তো, হুট করে কেন যে তার ভাই নিয়ালের সাথে অন্যার এত ঠোকাঠুকি আর দা কুমড়ো সম্পর্ক তৈরি হলো, তা সে নিজেও ভেবে কুল পায় না। নিহাল এমনিতেই চুপচাপ শান্তশিষ্ট স্বভাবে, তবে রাগটা অভিমাত্রায় বেশি। সেই সাথে ভীষণ করা আর গম্ভীর্যের মেজাজের মানুষ। আর ওয়ান্না হলো চলতার এক মূর্তিমান রূপ। বিপরীত দুই বিপরীত মেরুন মানুষের ধাক্কা লেগে যে স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে তা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার দশা। নাবিল কয়েক মুহূর্ত চিবুক চেপে বুক করে চুপ করে থেকে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো। তারপর একটি নরম গলায় অর্ণাকে পরামর্শ দিল, অর্ণা, অনেক তো চিল্লাচিল্লি করলি, তোকে তো ভাইয়া টিচার্স রুমে যেতে বলেছে। তুই অযথা রাগ না দেখে সোজা ওখানে যা, আর ভালোই ভালোই নিজের ফোনটা ফেরত নিয়ে চলে আয়। ঝামেলায় মিটে যাক। অর্ণা চোখ দুটো ছানা বড়া করে এক অবিশ্বাসের দৃষ্টিতে নাবিলের দিকে তাকালো।
তুই গিয়ে সিট করস তো পাগল। টিচার্স রুম কি তোর ওই কাঠখোট্টা ভাইয়ের একার সম্পত্তি? আমি এখন ওই রুমে ঢুকি, আর বাকি সব স্যার ম্যামরা হা করে আমাকে টেকে টেকে 101টা প্রশ্ন করুক। তাহলে কি তুই ফোনটা ফেরত নিবি না বলতে চাইছিস? অর্ণা নিজের কপালে হাত দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, নিব না। 100 বার বলবো নিব না। তবু আমি এই টিচার্স রুমে চৌখাট পেরাবো না। দূর স্যার, আজ কামরুজ্জামান স্যারের আবার কি যে হলো? উনি ক্লাসে আসতে পারলেন না। উনি যদি আজ থাকতেন, তবে তবে তো এই ফ্যাসাদে আমাকে পড়া লাগতো না। অন্যার কথা শেষ হতেই এতক্ষণ চুপ করে থাকা নিজে অসন্তুষ্ট প্রকাশ করে বলে উঠল, তোকে আমি কতবার পুরুই দিয়ে গুঁতা দিলাম, চোখে চোখে কত ইশারা করলাম। একটু বুদ্ধি থাকলে আর ইশারাটা সময় মতো বুঝলে কি আর আজ তোরা হাতের ফোনটা নিয়ে ছাড়ে বাজেয়াপ্ত তালিকায় যেত? এখনো সময় আছে, মাথা ঠান্ডা করে যা আর ফোনটা ফেরত নিয়ে আয়। কিন্তু অন্না সারবান্দা সে সোজা জানিয়ে দিল, না, সে কিছুতেই যাবে না। দরকার হলে তার স্বাদের ফোন সারা জীবন তানজিম রেজওয়ান নিহালের কাছেই ধুলো দেওয়া পড়ে থাকুক। ওরকম কদম ফোন কেনার সামর্থ্য তার আর তার বাবার আছে। তবুও সে নিজের অহংকার আর আত্মসম্মান বিসর্জন দিয়ে ওই স্যারের সামনে টিচার্স রুমে গিয়ে হাত জোর করে দাঁড়াতে পারবে না। যেমন বাবা তেমন কাজ, 4 জন সিদ্ধান্ত নিল তারা আপাতত কোথাও যাবে না। ওই জায়গাটাতেই অফ পিরিয়ডের বাকি সময়টুকু বসে থাকবে। কিন্তু শেষ মুহূর্তে টিচার্স রুমে থেকে ধীরে পায়ে বেরিয়ে এলেন তানজিম রেজওয়ান নিহাল। সে এসে ঠিক এমন একটি জায়গায় দাঁড়ালো যেখান থেকে ভেতরে অর্ণা বা নাবিলদের সরাসরি দেখা না গেলেও নিহালের সুগম্ভীর গলার শব্দ খুব স্পষ্টভাবে শোনা যায়। সেই শান্তে কিন্তু ভারী কি কণ্ঠে ডেকে উঠল নাবিল। গম্ভীর আর অতি পরিচিত গলার আওয়াজটা কানে পৌঁছানো মাত্রই নাবিল যেন ইলেকট্রনিক শক খেল। এক লাফে বসা থেকে উঠে দাঁড়িয়ে সোজা নিহালের সামনে গিয়ে শতান দাঁড়ালো, অত্যন্ত বাধ্য অনুগত ছোট ভাইয়ের মতো। বিনয়ী গলায় বলল, জি ভাইয়া বলো। নিহালের সেই গমগমে গলার আওয়াজ পা মাত্রই ওপাশে লুকিয়ে থাকা অর্ণা, নিশা আর নীলা মুহূর্তের মধ্যে কান খাড়া করে ফেলল। ভয় আর কৌতূহলে তাদের নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম। তবে কেউ সামনে আর সাহস পেল না। নিহাল নিজেও কিন্তু ওই ফোনটার দিকে একেবারের জন্য তাকালো না। নিহাল নিহাল নাবিলকে উদ্দেশ্য করে বলল, আমার ডেস্কের ওপর তোর বান্ধবীর ফোনটা রাখা আছে, তোকে বলে যেন এসে নিয়ে যায়। ওকে ওকে ভাইয়া, আমি এখনই বলছি। নাবিল খুব কায়দা করে মাথা নেড়ে নেড়ে অতি উৎসাহে জবাবটা দিল। নিহাল কথাটি শেষ করে নিজে ক্লাসের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2-1 পা যাওয়ার পর কী ভেবে যেন আবার থেমে দাঁড়ানো। পেছনে ফিরে পুনরায় স্বাভাবিক গলায় বলল, শোন, ফোনের সাথে একটা ব্যাগও রাখা আছে, ওইটাও যেন সাথে করে নিয়ে যায়। পরিষ্কারভাবে বলে দিস। ঠিক আছে ভাইয়া, একদম বলে দেব। নাবিল বেশ অনেকবার মাথা দুলিয়ে বলল, দ্যাটস নিজের মন্তব্য এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখে নিহাল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দীর্ঘ পদক্ষেপে হেঁটে দোতলার দিকে চলে গেল। এইচএসসি 2য় বর্ষের একটা ক্লাস নেওয়া নির্ধারিত সময় হয়ে গেছে, তাই সেদিকেই রওনা দিল। নিহাল দৃষ্টির সীমানা থেকে একেবারে আড়াল হতেই অর্ণা আর নিশা বুক ভরে একটা লম্বা সবস্থির নিঃশ্বাস ফেলল। অর্ণা মুখ থেকে চিন্তার মেঘ যেন একটু হালকা হলো। ওদের দুজনকেই এভাবে অতিমাত্রায় আতঙ্কিত আর দুশ্চিন্তাগ্রস্ত হতে দেখে পাশে বসে থাকা নীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা অর্ণা, একটা কথা বলতো, তোর ফোনটা কি পার্টনার বা পাসওয়ার্ড দিয়ে লক করা না? অর্ণা একটু ভ্রু কুঁচকে জবাব দিল, হ্যাঁ, স্ট্রং লক করা। কিন্তু হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? তাহলে তোর এত ভয় পাওয়ার আর দুশ্চিন্তা করা কি আছে রে বোকা?
নিয়েল স্যার তো আর তোর ফোনের লক নিচ থেকে খুলে ভেতরে প্রাইভেট মেসেজ বা ছবি চেক চেক করতে যাচ্ছে না। অর্ণা ক্ষণিকের জন্য একটু চিন্তা করে বলল, উম, তোর কথাটাও অবশ্য ঠিক। ফোন চেক করা নিয়ে আমার অত ভয় নেই। আসল ভয়টা অন্য জায়গায়। নিয়েল স্যার যেভাবে খাপাতে যদি সোজা গার্ডিয়ান থেকে পাঠায়, আমার আব্বু তো এমনিতেই ভীষণ রাগী আর কড়া মেজাজের মানুষ। এসব কথা শুনলেই বকাঝকা শুরু করবেন। তখন কি অবস্থা হবে চিন্তা কর। ওদের এই তর্ক বিতর্কের মাঝে নাবে হাত বাড়িয়ে অন্যার দিকে ফোনটা এগিয়ে দিল। ফোনটা হাতের মুঠোয় পাওয়ার মাত্রই অন্যা যেন প্রাণ ফিরে এলো। সে দ্রুত স্ক্রিনে আঙুল চালিয়ে আনলক করে নিজের সর্বশেষ মেসেজগুলো চেক করে নিল। সর্বস্থির বিষয় হলো নিহালকে পাঠানো শেষ মেসেজটা এখনো সিন হয়নি, অর্থাৎ অর্থাৎ পড়া হয়নি। এতে সে মানসিকভাবে অনেকটা হালকা বোধ করল। তবে অন্যাকে সেই সর্বস্থির নিঃশ্বাসটুকু দীর্ঘ সময় ধরে উপভোগ করতে দিল না নাদির। সে অন্যার হাতে ফোন দেওয়ার সাথে সাথে অপর হাতে ধরে থাকা একটি ছোট্ট কাগজের শপিং ব্যাগ এগিয়ে দিল। তারপর গম্ভীর মুখে বলল, এই নে, এবার ধর এটা। অর্ণা ভূত দুটো কুচকে আগের দিকে ব্যাগের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, কি আবার এটা? এতে কি আছে? আমি কি জানি? তুই নিজেই খুলে দেখ না। অর্ণা নাবিলের হাত থেকে কাগজ কাগজ ব্যাগটা নিয়ে ভেতরে উকি দিতে চমকে উঠল। ভেতরে আজ ভাঁজ করে রাখা গতকালে সেই সাদা পাঞ্জাবিটা, যেটা শুভ্র কাপড়ের দুর্ঘটনাবশত তার হাতে লেগে একটা ডিসচিরি দাগ লেগেছিল। পাঞ্জাবিটা দেখার সাথে সাথেই অন্যার আগে পারত আবার চরচর করে চুয়াই উঠে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে ব্যাগ থেকে পাঞ্জাবিতে ভিড় করে সোজা নাবিলের বুকের উপর ছুঁড়ে মারল। তোর ভাইয়ের পাঞ্জাবি কি এখন আমি গায়ে পরবো নাকি? এটা আমাকে কেন দিচ্ছিস? নাবিল কোনো মতো পাঞ্জাবিটা ধরে নিজের ঠোঁট দুটো দুই দিকে প্রসারণ করে একগাল হাসল। জি না ম্যাডাম, আপনাকে পাঞ্জাবি পরতে হবে না। এই যে ব্যাগের ভেতরে এই চিরকুটটা ছিল, এটা পরে দেখুন। নাবিল তার পকেট থেকে ভাঁজ করা একটা ছোট্ট চিরকুট বের করে অর্ণার দিকে বাড়িয়ে দিল। অর্ণা দ্রুত হাত বাড়িয়ে নাবিলের হাত থেকে চিরকুটটি ছিনিয়ে নিল এবং ভাঁজ খুলে পড়তে শুরু করলো। চিরকুটের পাতায় নীল সুবিন্যস্ত স্পষ্ট আর ধারালো হাতের লেখা লেখা রয়েছে, পাঞ্জাবি থেকে দাগ পুরোপুরি তুলে আগামীকালের মধ্যে ফেরত দিবেন। যদি না দেন তবে আপনার বাড়িতে সরাসরি নালিশ যাবে। চিরকুটের লেখাটা পড়া মাত্রই অন্য চমচোরা রাগে আগুনের গলার মতো জ্বলে উঠল। সে এক ঝটকায় চিরকুটটা আগের মতো ভাঁজ করে নাইবেলের সাথে পকেটে সজোরে গুঁজে দিল। তারপর নাবিলের কোল থেকে ওই পাঞ্জাবিটা এক প্রকার কেড়ে নিয়ে রাগে ফুসতে ফুসতে বলল, এই সেম ব্র্যান্ডের সেম সাইজের একদম ব্র্যান্ড নিউ একটা পাঞ্জাবি কিনে এনে কালকে তোর ভাই ভাইকে দিয়ে দিব বুঝলি? নাবিল নিজের দুই কাঁধ খানিকটা ওপরে তুলে ঠোঁট উল্টে দিল, ভঙ্গিতে জবাব দিল, হুম, দেখ ভাই, তোর যেটা ভালো মনে হয় কর, আমার এতে কোনো হাত নেই। দুটি পিরিয়ড বাকি ছিল, সে দুটো শেষ করে অন্য কলেজে গ্যারেজে সে নিজের শখের স্কুটি নিয়ে বের হয়। এইচএসসি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করার কারণে মশিউর রহমান সাহেব অর্ণাকে তার পছন্দের এই স্কুটিটি উপহার দিয়েছিলেন। নিশা গেটের কাছেও অপেক্ষা করছিল। অর্ণা স্কুটি এসে থামতেই নিশা ঝটপট পেছনে উঠে বসে। নিশাদের বাড়ির পার হয়ে তবে অর্ণাদের বাড়িতে যেতে হয়। নিশার বাড়ির সামনে এসে অর্ণা স্কুটি থামতেই নিশা নেমে অর্ণার সামনে এসে বলে, অর্ণা, বিকালে একটু বেরোবি? কোথায় বেরোবো? একটু কেনাকাটা ছিল, যাবি আমার সাথে? অর্ণা কিছু সময় ভেবে বলল, আচ্ছা, আসরে নামাজের পর বেরোবো। অর্ণার সাথে সাথে যাবে সুরে নিশা খুশিতে অর্ণা গাল টেনে বলে, থ্যাংক ইউ আমার কুচুপুচু।
আমি রেডিওয়ে কল দিব, চুল হাসিস। অর্ণা হাস্যোজ্জ্বল মুখে জবাব দেয়, ওকে আশা, নিশা, যা তাহলে, আল্লাহ হাফেজ। বিকেলবেলা আচরে নামার শেষে অর্ণা বাড়িতে পড়া জামা কাপড় বদলে একটা হালকা আকাশি রঙের থ্রি পিস পরে সাথে একটু হালকা সেজে তৈরি হয়ে নিল। তবে বের হওয়ার আগে মূল বাধা একটাই, অনুমতি নিশার সাথে কেনাকাটায় যাওয়ার কথা বলতে সে সোজা তার মায়ের ঘরে গিয়ে হাজির হলো। আঞ্জুমান বেগম তখন বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে বই পড়েছিলেন। আঞ্জুমান বেগম বড্ড বেশি বই পেগে সময় পেলে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, হুমায়ুন আহমেদ, সম্প্রেশ মজুমদার ইত্যাদি ইত্যাদি আরও অনেক লেখকের বই পড়তে বসে যান। অর্ণা তার মাকে বই পড়তে দেখে এগিয়ে এসে তার মায়ের কাছে দিয়ে বসে। বইয়ের পাতা থেকে নজর তুলে সামনে একবার অর্ণাকে দেখে নিয়ে আঞ্জুমান বেগম পুনরায় বইয়ের মনোযোগ দিল। তবে বইয়ের পাতায় নজর রেখে প্রশ্ন করেন, কোথাও যাবে? অর্ণা তার মায়ের পাশে আরও একটু ঘেঁষতে বসে আউদের গলায় বলল, জি আম্মু, নিশের সাথে একটু মার্কেটে যাচ্ছি, বেশি সময় লাগবে না, আমি যাই। আঞ্জুমান বেগম এবার মেয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, আমার কাছে অনুমতি নিয়ে কি হবে? তোমার বাবা আজ বড় ভাইয়ার কানে গেলে তো তুলকালাম হবে। ওনাদের কারো কাছ থেকে পারমিশন নিয়েছে। অর্ণা মুখটা এক মুহূর্তে ছোট হয়ে গেল। বাবা মশিউর রহমান আর বড় ভাই অনেকেই দুজনকেই অর্ণা যেমন ভালোবাসে তেমনি বাঘের মতো ভয় পায় আর সমী করে চলে। তাদের সামনে গিয়ে সরাসরি শপিংয়ে যাওয়ার কথা বলার সাহসেই মূর্তি অর্ণার একেবারেই নেই। অর্ণা মায়া হাত দুটো জড়িয়ে ধরে মিনতির সুরে বলল, আম্মু প্লিজ, তুমি তো জানোই ভাইয়া আর বাবাকে আমি কতটা ভয় পাই। ওদের সামনে গিয়ে কথা বলতে গেলে আমার পেট গুড়গুড় শুরু হয়ে যায়। তুমি একটা ম্যানেজ করে দাও না আম্মু প্লিজ, ভাইয়াকে তুমি বলেই দাও, বলেই তো রাজি হয়ে যাবে। মেয়ের এমন অসহায় চেহারা দেখে আঞ্জুমান বেগমের মনটা বলে গেল। তিনি হেসে ফেলে অর্ণার মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে আর অনেককে বলে দেব। মায়ের মুখে এই আশাটুকু শুনতে অর্ণা মুখটা খুশিতে ঝলমল করে উঠল। সে আম্মুর গালে একটা ঝটফট চুমু খেয়ে বলল, লাভ ইউ আম্মু। আঞ্জুমান বেগম শাসনের সুরে চোখ বড় করে বললেন, ঠিক আছে ঠিক আছে, বেশি মাখন লাগাতে হবে না, তবে একটা শর্ত আছে, যাও, কিন্তু সন্ধ্যা আজানের আগে যেন ঘরে ফিরতে দেখি। বেশি দেরি হলে কিন্তু আর কোনোদিন এভাবে অনুমতি দিতে পারবো না বলে দিলাম। একদম কথা দিচ্ছি আম্মু। সন্ধ্যার আগে সোজা ঘরে। কথাটা বলে অনেক ছুটে ঘর থেকে বের হয়ে নিজের ফোনের দিকে হাত বাড়ালো নিশাকে কল দেওয়ার জন্য। নিশা কল করেই আর দেরি না করে অর্ণা স্কুটিটা নিয়ে বের হয়ে পড়ল নিশাদের বাড়ি থেকে। তাকে সাথে নিয়ে দুজনে সোজা চলে এলো নিউ মার্কেটের এলাকায়। বিকেলে রাস্তাঘাট ও ফুটপাতে বেশ ভালোই ভিড় জমে গেছে। রং বেরঙের জামা কাপড় আর জিনিসপত্রের পশরা সাজিয়ে বসেছে দোকানিরা। নিশা কেনাকাটা নিয়ে ভীষণ উৎসাহী। সে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে ঘুরে নিজের জন্য কয়েকটা সুন্দর থ্রি পিস আর জুতো পছন্দ করে ফেলল। দোকানদারের সাথে দরদাম করে জামাগুলো কেনার পর সে আবার ঝুঁকলো রকমারি অর্নামেন্টসের পশরা সাজানো একটা স্টলের দিকে। অর্ণা অবশ্য আজ নিজের জন্য কিছুই কেনার ইচ্ছা ছিল না। সে শুধু নিশার সাথে ঘুরে ঘুরে দেখছিল আর গাইড করছিল। কিন্তু স্টেট মার্কেটে ঝকঝকে বাহারি গয়নার স্টলটার সামনে গিয়ে তার নজর আটকে গেল ঝুলতে থাকা কাজ, মেটাল আর পুঁতির ঝুমকাগুলো এত চমৎকার দেখতে যেন মনটা না চাইতেও টেনে নিল। নেশা খেয়াল করে অর্ণাকে কুনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, কিরে, তোর তো কিছুই কেনার কথা ছিল না, এখন অত মানুষ দিয়ে কি দেখছিস? এখন অত মন দিয়ে কি দেখছিস?
অর্ণা একটা ঝুমকা হাতে তুলে এলে মিষ্টি এসে বলল, ভেবেছিলাম কিছুই কিনবো না, কিন্তু এগুলো দেখে সামলাতে পারছি না। দেখ তো, এই ডিজাইনটা বেশ সুন্দর না? কথা শেষ করতে করতেই অর্ণা পছন্দ হয়ে গেল তিন তিন জোড়া ঝুমকা। একটা আন্টিক মেটালের আর দুটো কুন্দনের কাজ করা। ঝটপট টাকা মিটিয়ে ঝুমকাগুলো ব্যাগে পুরে নিল অর্ণা। শখ আর পছন্দের সামনে তার কেনাকাটা না করার পণ বেশিক্ষণ টিকলই না। কেনাকাটা শেষ করে এক কোণে দাঁড়ানো সুসংবাদ টুকু ফুচকায় স্টলটার দিকে দুজনে পা বাড়ালো। পেট পুড়ে ফুচকা খাওয়া শেষে অর্ণা এবং নিশা দুদিনই বাড়ির সবার জন্য কিছু স্নানক আইটেম কিনে নিল। সব কিছু নিয়ে যখন ওরা স্কুটিতে উঠে বসল, ততক্ষণে পশ্চিমের আকাশে সন্ধ্যার আবছা অন্ধকার নেমে এসেছে। একটু পরে মাগরিবে আজান পড়ে যাবে মনে করে অর্ণার মনে বাড়ি ফেরা তাগা জেগে উঠল। নিশাকে তাড়া দিয়ে বলল, দেরি হয়ে গেল রে নিশা। আম্মু বলেছিল মাগরিবের আগে ফিরতে। নিশা অর্ণাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করিস না, বেশিক্ষণ সময় লাগবে না, চল। নিশা অসুস্থ করলেও দুশ্চিন্তায় অর্ণা কিছুটা দ্রুত গতিতে স্কুটিটা চালাতে শুরু করলো। সন্ধ্যাবেলা তার বাবা অফিস থেকে ফিরে যদি দেখে সে এখনো বাইরে, তাহলে আর রক্ষে থাকবে না। হঠাৎ চারপাশ জুড়ে মাগরিবে আজানের সুমধুর ধ্বনি ভেসে আইল। আজানের শব্দে অন্যায় মনটা কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিল। ঠিক তখনই ঘটে গেল বিপত্তি। গলি থেকে মূল রাস্তায় ওঠার মুখে আচমকা সামনে চলে এলো একটা মোটর সাইকেল। সামনে নেওয়ার এক চুল পরিমাণ সুযোগও অন্যা পেল না। বিকট শব্দে মোটর সাইকেলের সাথে স্কুটি এক পাশে সজোর আঘাত লাগলো। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অন্যা আর নিশা দুজনই বিকট শব্দে রাস্তার শব্দে পিছিয়ে উপর ছিটকে পড়ল। হাতে পায়ে চোটে লেগে তীব্র ব্যথায় অন্যা কুকড়ে উঠল। ওদিকে ধাক্কা লাগা মোটর সাইকেলটি কিছুটা দূরে গিয়ে আছড়ে পড়েছিল। তবে সে বাইক সামলে নিয়ে সোজা করে রেখে বাইকটি থেকে নেমে এলো। নিশার বেশি আঘাত না লাগলেও অন্যা বাম পায়ের উপর স্কুটি পড়ে আছে। এছাড়াও পুমিতে বেশ জড়িয়ে নেতেছে। নিশা দ্রুত এগিয়ে যায়, স্কুটি সরাতে তবে পারে না। ততক্ষণে ধাক্কা লাগাই বাইকের ছেলেটা এগিয়ে এসেছে, নিজেই স্কুটি সোজা করে দাঁড়া করিয়ে দেয়। আর স্কুটি সরে যেতে অন্যা কান্না জড়ানো গলায় বলে ওঠে, আমার পাটা মনে হয় ভেঙেই গেল। বাকি একটা পা আছে, ওইটা আমু ভেঙে দেবে। কিছু হয়নি ওর। আমার হাতটা ধরে। তবে নিশা হাত ধরায় পড়বে বাইকে থাকা ছেলেটাই সে বসে অন্যার সামনে। অর্ণা নিশা দুজনেরই মাথায় হেলমেট থাকায় মুখ ভালোভাবে সে দেখেনি, তাই নিজের হাত বাড়িয়ে চল জলদি এগিয়ে এলো মাটিতে পড়ে থাকা অর্ণাকে টেনে তোলার জন্য। নিশা এক হাত আর ছেলেটা বাড়ানো হাতের উপর বল দিয়ে কোনো মতে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো অর্ণা, কিন্তু বা পায়ে ভর দিতেই যেমন তীব্র ব্যথা এক চিলতে বিদ্যুৎ খেয়ে গেল সারা শরীরে। যন্ত্রণায় চোখ দুটি বন্ধ হয়ে এলো তার। ভারসাম্য রাখতে না পেরে আবারও হেলে পড়ে যাচ্ছিল নিচে। ঠিক সেই মুহূর্তেই ছেলেটি তার ক্ষিপ্ত হাতে অন্যাকে দুদিক থেকে আগলে সামনে নিল। গম্ভীর গলায় বলে উঠল, পা একটু নিষ্ঠোষ করার চেষ্টা করুন, এভাবেই থাকলে দাঁড়াতে পারবেন না। কথাটা কানে পেতেই অন্না আর নিশা দুদিনই চমকে উঠল। এত চেনা আর পরিচিত কেন লাগছে এই গলা আওয়াজটা। অন্না আর কোনো নিন্দা না করে নিজে হেলমেটের স্ট্যাপ খুলে দ্রুততা মাথা থেমে নামিয়ে এক পলক তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। ওদিকে ছেলেটিরও হেলমেটের সামনে গ্লাসটা তোলা ছিল। অর্ণাকে দেখে সেও নিজের মাথা থেকে হেলমেটটা খুলে এক পাশে সরিয়ে রাখলো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির স্পষ্ট চেহারা চোখে পড়তেই অর্ণা মুখ থেকে অবিশ্বাস্যের এক বিস্ময় অস্ফুট শব্দে বেরিয়ে এলো, নিহাল স্যার আপনি। নিহালের চোখ দুটি মুহূর্তের জন্য বড় বড় হয়ে গেল। দুর্ঘটনার কথা এক মুহূর্তে ভুলে গিয়ে বেশ কিছুটা লাগানত হয়ে ধমকে শুরু ফুটল নিহালের গলার। অর্ণা, তুমি এই এত সন্ধ্যায় ঘরের বাইরে কি করছো?
হঠাৎ নিয়ালে এমন করা ধমক শুনে অর্ণা আর নিশা দুজনেই থতমত খেয়ে গেল। নিজেদের এমন অবস্থায় একদম বোকা বনে যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। তারা যে এত বড় একটা দুর্ঘটনার মুখে পড়েছে, হাতে পায়ে চোট লেগেছে, সেদিকে যেন লোকটায় বিন্দুমাত্র খেয়াল নেই। তার সব চিন্তা রাগ এসে জমেছে এই সন্ধ্যাবেলার তারা রাস্তার কেনতা নিয়ে। ধমক দেওয়ার পরে হঠাৎ নিহালের সতেজতা ফিরল। সে বুঝতে পারল পরিস্থিতি সামলাতে গিয়ে সে অর্ণাকে এক প্রকার বুকের সাথে জড়িয়ে আগলে ধরে আছে। মুহূর্তের মধ্যে সংকোচ ও স্তব্ধ ভাব নিয়ে ঘরে ধরল তাকে। নিজেকে সামলে নিয়ে নিহাল আলতো করে নিজের হাত দুটো অন্যার কাছ থেকে সরিয়ে নিল, কিন্তু বিপত্তি বাঁধল সেখানে। অন্না যে এতক্ষণে নিহালের হাতের উপর ভর দিয়ে কোনো মতে ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়েছিল, নিহাল হাত সরিয়ে নিতে সপ্তমাটির উপর আবার পড়ে যাওয়ার উপক্রম হলো অর্ণার। আজকে পতনের ভয়ে একদম আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ব্যাকুল হয়ে অর্ণা তার দুহাত বাড়িয়ে সরাসরি জড়িয়ে ধরল নিহালের গলা। নিহালের কাঁধ ও গলা শক্ত করে জড়িয়ে ধরে প্রায় কেঁদে ফেলার মতো করুণ গলায় অর্ণা চিৎকার করে বলে